স্কুল লাইফের যে সময়, স্কুলের সময়টাকে আমি ইংলিশ শেখার ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট মনে করি। আমার মনে হয় সেই সময়টাতে যদি কেউ ইংলিশটা ভালো করে শেখে বলতে সে এক্সপার্ট হয়ে গেছে স্কুল লাইফে এমন না। স্কুলের সময়ে যা শেখা দরকার, যে ধরনের বেসিক জিনিসগুলো শেখা দরকার, এগুলো যদি শেখা হয় তাহলে তার পরবর্তীতে ইউনিভার্সিটি ভর্তি থেকে শুরু করে চাকরি বাকরির যে পরীক্ষা সেগুলোতে সে ভালো করবে। IELTS পরীক্ষা দিতে চাইলেও সে ভালো করবে, কারণ তার বেসিক ভালো। দেখেন, স্কুলের সময়টাতে বেসিক জিনিসগুলো ফোকাস করা হয়, অর্থাৎ একেবারে ছোটোখাটো জিনিস, ভোক্যাবুলারি, টেন্স, বিভিন্ন ধরনের ছোটোখাটো গ্রামার ইস্যুস, ফ্রি হ্যান্ড রাইটিং, এই জিনিসগুলো করানো হয়। হয়তো স্পিকিংয়ে ফোকাসটা কম থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে, এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে তো অবশ্যই সেটাও থাকে ভালো, তারা ভালো করে কথাও বলতে পারে ইংলিশে, তাহলে তো খুবই ভালো। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে ইংলিশে কি আসে? ইংলিশে আসে সেই বেসিক গ্রামাটিক্যাল আইটেমস, কিছু শব্দের ভোক্যাবুলারি থেকে কিছু প্রশ্ন আসে, কিছু সেন্টেন্স প্যাটার্ন বিষয়ে প্রশ্ন আসে, কারেকশন বিষয়ে প্রশ্ন আসে, আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ রিডিং পড়ে আপনি কতটুকু বোঝেন, আমি কতটুকু বুঝি, সেই বিষয়ে প্রশ্ন আসে, রাইটিং থেকে প্রশ্ন আসে, মানে লিখতে হয় ফ্রি হ্যান্ডে। তো এখন কারো যদি বেসিক ভালো থাকে সে এই জিনিসগুলোতে ভালো করবে। শুধুমাত্র স্পিকিং দিয়ে বা শুধু পরীক্ষায় ভালো করার জন্য যে পড়াশোনা প্লাস পাওয়ার জন্য যদি মুখস্থ করে কেউ পড়ে, তাহলে ভর্তি পরীক্ষায়ও খুব একটা ভালো করতে পারবে না। পরবর্তীতে দেখা যায় যে যারা ইউনিভার্সিটিতে কোনো রকম চান্স পায়ও, এখান থেকে আবার চাকরির পরীক্ষার সময় আরেক জটিলতা দেখা যায়। চাকরি বাকরির পরীক্ষাগুলো আরও কম্পিটিশন বেশি সেগুলোতে, এবং সেখানে টেকাটা আরও বেশি কঠিন হয়ে যায়। তো দেখেন, BCS পরীক্ষা থেকে শুরু করে ব্যাংকের পরীক্ষাগুলোতে যদি আপনি খেয়াল করেন প্রশ্নগুলো, তাহলে দেখবেন যে BCS ব্যাংকের প্রশ্নের প্যাটার্ন আর ইউনিভার্সিটি ভর্তির প্রশ্নের প্যাটার্ন, এগুলোতে অনেক মিল আছে। তার মানে ইউনিভার্সিটি ভর্তির প্রশ্নের প্যাটার্নটাকেও যদি আপনি ফলো করেন, যে জিনিসগুলো আপনার লাগে, ঠিক চাকরি বাকরি BCS ব্যাংক থেকে শুরু করে অন্যান্য সরকারি চাকরির যে পরীক্ষাগুলো, সেখানেও দেখবেন যে যারা গ্রামারে ভালো তারা ওই যে BCS ব্যাংকেও পারে, আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলোতেও পারে। যারা গ্রামারে ভালো না তারা BCS ব্যাংকেও ভুল করবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এনে দিলেও সে একই ধরনের প্রায় ভুল করবে। যেহেতু ইউনিভার্সিটি টেস্টের চেয়ে BCS আরও কঠিন, ব্যাংকের চাকরিগুলোর কম্পিটিশন আরও কঠিন, সুতরাং একটা দুইটা নাম্বার মিস হয়ে গেলেও সেখানে সমস্যায় পড়তে হয়। আমার যেরকম মনে হয় যে আমি স্কুল লাইফে যে ধরনের ইংলিশ শিখেছি বা পড়েছি, আলহামদুলিল্লাহ আমি স্কুলে অনেক ভালো শিক্ষক পেয়েছিলাম, গর্ব করে বলি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো শিক্ষক পেয়েছিলাম স্কুলে। আমার অনেক শিক্ষকই ভালো ছিলেন, ইংলিশের শিক্ষক বিশেষভাবে বেশি ভালো ছিলেন আর কি। তারা অনেক ভালোভাবেই আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন। আমরা হয়তো পুরোটা নিতে পারি নাই, নিতে পারলে হয়তো আরও ভালো করতাম। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমি স্কুল লেভেল পর্যন্ত যতটুকু গ্রামার বা রাইটিং স্কিলের যে বেসিক ব্যাপারগুলো শিখেছি, তারপরে কলেজে এসে খুব একটা ইংলিশের বেসিকের প্রতি সময় দেওয়ার একটা সময় পাই নাই। সায়েন্সের সাবজেক্টগুলো পড়ার সময় বেশ ব্যস্ত থাকার কারণে ইংলিশটা মোটামুটি ওই আগের যতটুকু পড়া সেটা দিয়েই পার হলাম। তারপর সামহাও ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হলো, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের বা ওই জিনিসগুলোর প্রতি আমার আগ্রহ কম থাকার কারণে আমি এটা কয়েকদিন ক্লাস করার পরে আর কন্টিনিউ করি নাই। আমার তো পরবর্তীতে আমার চয়েস হলো ইংলিশ, যে ইংলিশে আমি পড়বো কোথাও না কোথাও। তো যাই হোক, শর্টকাট করে বলি, আমি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই ইংলিশে চান্স পাই। পরবর্তীতে তো অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যদিও পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই নাম্বার 1 চয়েসের কারণে, কিন্তু রাজশাহীর চান্স পাওয়াটা আমার কাছে বেশ ফুলফিলিং মনে হয়েছিল, বেশ ভালো লেগেছিল আমার কাছে। যে রাজশাহীতে কিন্তু রিটেন পরীক্ষা 80 নম্বরের লিখিত পরীক্ষা হতো এবং 20 নম্বরের মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা তেমন কিছু না, শুধু যাচাই বাছাই করা কাগজপত্র, এবং আমি সেই পরীক্ষাটা দিয়েছি কিনা, সত্যি সত্যি আমি লিখছি কিনা, আমার হাতের লেখা চেক করা হতো যে আমার লেখা আর ওই খাতার লেখা মিল আছে কিনা, এইটুকুই। তো তারপরে তারা ভর্তি নেয়। তো যাই হোক, তো ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পিছনে মূল যে ফোর্স সেটা ছিল ওই যে স্কুল জীবনে যতটুকু ইংলিশ পড়েছি সেটাই কিন্তু সবচেয়ে কাজে লাগছে। কারণ আমি ইউনিভার্সিটিতে ভর্তির আগে, ওই ইউনিভার্সিটিতে ইংলিশে ভর্তির আগে আলাদা করে এটার জন্য কোনো কোচিং করা হয় নাই। একবার বুয়েটের কোচিংয়ের জন্য ভর্তি হয়ে সেটা বাদ দেওয়ার পরে আর কোনো কোচিং করা হয় নাই। তখন শুধু নিজে নিজে পড়া শুরু করলাম যে ইউনিভার্সিটিগুলোর ইংলিশ পেতে হলে যে ধরনের পরীক্ষাগুলো হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সেই ধরনের প্রশ্নগুলো কীরকম হয়। আমার মেইন উইক পয়েন্ট ছিল সাধারণ জ্ঞান, কারণ সাধারণ জ্ঞান তো খুব বেশি পড়া হয় নাই। আর ইংলিশ পরীক্ষা বা প্রশ্নগুলো দেখে বা মডেল টেস্ট নিজে নিজে দিয়ে
যেটা বুঝতে পারলাম যে ইংলিশটা চর্চা করলে পারা যাবে, ভালোই হচ্ছে, কিন্তু আরেকটু ভোকাবুলারি, বিভিন্ন ধরনের নতুন নতুন শব্দ শিখতে হলো বা নতুন ধরনের প্যাটার্নগুলোর সাথে একটু পরিচিত হতে হলো, কিন্তু সেগুলো সব জায়গায় হেল্প করলো হলো আগের স্ট্রাকচারগুলো। মানে আগের বেসিক গ্রামার যদি ভালো না থাকতো তাহলে এগুলো বোঝা মুশকিল হয়ে যেত। আর নতুন নতুন কিছু শব্দ যোগ হলো যেখানে ওয়ার্ড মিনিং রিলেটেড প্রশ্ন আসলে আমার সুবিধা হয়। তো যাই হোক, এই যে 3 জায়গায় ইংলিশে চান্স পাওয়া ব্যাপারটা আমি সম্পূর্ণ ধরেন 95% বা আরও বেশি ক্রেডিট দিতে চাই সেই স্কুল লেভেলটাকেই, যেখানে আমাকে বেসিক স্ট্রাকচারটা শেখানো হয়েছিল, বেসিক রাইটিং স্কিলটা আমি পেয়েছিলাম। এবং আমার মনে হয় যে স্কুলে যদি কেউ স্ট্রংলি ভালো করে শেখে তাহলে তার পরবর্তীতে চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি সবখানে অনেক কাজে লাগবে এবং তারাই বেশি ভালো করে। সুতরাং আমরা এখন যারা পার হয়ে আসছি তাদের ব্যাপারটা আলাদা। এখন স্কুলে ভালো শিখি নাই বলে এখন তাহলে কি করব? সময় চলে যায় নাই, সময় তো অবশ্যই আছে। আমি বললাম যে বেটার টাইম, সবচেয়ে ভালো সময়, সেখানে সেইটা সময় উর্বর সময়, সেটাতে শিখতে পারলে ভালো। আর যদি পরবর্তীতে আরও বেশি বয়সে শিখতে চাই, শিখি, অবশ্যই বেশি পরিশ্রম করতে হবে, বেশি মনোযোগ দিতে হবে, এফোর্ট দিতে হবে বেশি। এই যে বলে না, কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, তো সেইটাই তো সত্য কথা। যত বয়স কম তত শেখা তত সহজ, যত বয়স বেশি শেখা তত কঠিন, কিন্তু অসম্ভব না, সবই সম্ভব, বেশি বয়সে শেখা যাবে। তো এই জন্য আমরা যারা এখন বাচ্চাদের ক্ষেত্রে ইংলিশ শেখার চিন্তা করি, আমাদের উচিত বাচ্চাদেরও ইংলিশ শেখার ক্ষেত্রে স্কুলের সময়টাকে খুব গুরুত্ব দেয়া। স্কুলের সময়টাকে এইভাবে গুরুত্ব না দেওয়া যে শুধু কেমনে পরীক্ষায় A+ পাবে, পরীক্ষায় ভালো করবে, আমার ছেলে কিভাবে ফার্স্ট সেকেন্ড হবে এইটুক শিখে, এইটা না, ওভারঅল যাতে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিক ডেভেলপমেন্টটা ভালো হয়। কারণ আলটিমেট উদ্দেশ্য এখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার চেয়ে ইন দ্য লং রান ভালো করা, ভবিষ্যতে ওভারঅল সব জায়গায় তাকে কম্পিট করে টিকে থাকা, এটাই হলো ব্যাপার। কারণ খেয়াল করেন, A+ পাওয়া অনেক স্টুডেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যাদের ইংলিশে SSC ইন্টার A+, তাদেরও দেখা যাচ্ছে যে ভর্তি পরীক্ষার ইংলিশে তারা ফেল করে, ভর্তি পরীক্ষার যে মিনিমাম ইংলিশের নাম্বারটা পায় না। আপনারা অনেকেই শুনেছেন যে ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফেলের হার, যে এতজন স্টুডেন্ট বা এত % স্টুডেন্ট ইংলিশে পাসই করেনি, খুব কম সংখ্যকই পাস করে যতগুলো পরীক্ষা দেয়। কিন্তু এখানে তো ফেল করা স্টুডেন্টদের মধ্যে সবগুলোতে A+ পেয়েছে এরকম স্টুডেন্ট কিন্তু অনেক। কিন্তু কারণটা কি তাহলে? এখানে A+ পাওয়ার মতো তার অ্যাবিলিটি থাকলো, কিন্তু সে ভর্তি পরীক্ষায় ফেল করলো। এর মানেই হলো ওই যে বেসিক স্ট্রাকচার, বেসিক সেন্টেন্স সেন্স, বেসিক গ্রামার, ওভারঅল শুদ্ধভাবে রাইটিংয়ের যে স্কিল, এইগুলোতে ল্যাকিং থেকে যায়। শুধুমাত্র আমরা সিলেবাস এবং পরীক্ষায় টার্গেট করে, পরীক্ষায় কী আসবে, সিলেবাসে কী আছে, এটা টার্গেট করে কিছু কিছু জিনিস মুখস্থও করে ফেলি। আমার মনে আছে যে আমাকে যিনি পড়াতেন স্কুলে বা স্কুলের টিচার ছিলেন আমাদের, ওনারা মুখস্থকে প্রায়োরিটি দিতেন না, চেষ্টা করতেন বলার এটাই যে তোমরা বানিয়ে বানিয়ে কিভাবে নিজের মতো করে ইংলিশ লেখা যায় সেইটা চেষ্টা করো। এবং স্যারেরা যখন দেখতেন যে আমি হোক বা আর কেউ হোক, আমরা চেষ্টা করে নিজের মতো করে বানিয়ে লিখেছি, বোঝা যায়, তো লেখা দেখলেই বোঝা যায়, কারণ আমরা তো আমাদের অবস্থা তো তারা জানে যে আমরা কে কীরকম লিখতে পারি বা কাজ করতে পারি, বলতে পারি। তো একজন খুব সুন্দর লিখলেও অনেক সময় বোঝা যায় যে সে আসলে বইয়ের জিনিসটাই মুখস্থ করে চেষ্টা করে, সেটাও একটা এফোর্ট অবশ্যই, মুখস্থ করাটাও অবশ্যই একটা কাজ। তো বইয়ের জিনিসটা সে মুখস্থ করে ওখানে লিখে দিয়েছে, বোঝা যাচ্ছে ভালো হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা তার নিজস্ব না। আর কিছু কিছু লেখা বোঝা যায় যে কিছু ভুল থাকলেও সে চেষ্টা করেছে নিজের মতো করে গোছানোর। তখন এই জিনিসটা স্যারেরা অ্যাপ্রিসিয়েট করতেন এবং নাম্বার ভালোই দিতেন, যাতে আমরা মুখস্থ নির্ভর না হয়ে আস্তে আস্তে নিজস্বতা ক্রিয়েট করি। এবং এই জিনিসগুলোই পরবর্তীতে আমাকে অনেক অনেক হেল্প করেছে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া থেকে, সরকারি চাকরিতে টেকা বা বিভিন্ন আরও অনেক কম্পিটিটিভ এক্সামে টেকা বা IELTS-এর পরীক্ষায় ভালো করা, সব জায়গাতে আমি এইটার ফলাফল পেয়েছি। সুতরাং বেসিক ডেভেলপমেন্টে, বেসিক ইংলিশে বা নিজের মতো করে বলা যায়, নিজের মতো করে লেখা যায়, এগুলো করতে গেলে কি লাগবে সেই জিনিসগুলোতে আমরা যদি ফোকাস করি, ছোটদের বড়দের সব ক্ষেত্রেই, ছোটদের হলে বেশি সুবিধা হবে স্কুলে, বড়দের হলে একটু কষ্ট হবে, বাট ফোকাস করলে আমরা উপকার পাবো। ধন্যবাদ সবাইকে।